নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। দিবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী আজ আবার চতুর্থ অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সাহানা তন্ময় হয়ে পড়ে চলেছিল। মিতুকেও দেখেছে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে অপমানিত হতে, সেও শুধুমাত্র অন্যদের চেয়ে শারীরিকভাবে আলাদা হওয়ার জন্য। সেই মিতুই সম্পূর্ণ অন্য এক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে মহাভারতের একটি অবহেলিত চরিত্রকে। শুধু শিখণ্ডীই বা কেন, ইলার মতো এমন একটি না নারী না পুরুষ চরিত্র যে মহাভারতে ছিল তা কতজন জানে? এভাবে রক্তমাংসের শিখণ্ডীকে কজন বিশ্লেষণ করতে পেরেছে? মহাভারতের প্রধান চরিত্রগুলোর আড়ালে শিখণ্ডী যে তার যন্ত্রণা নিয়ে মৌখী রয়ে গেছেন এ কথা জানেন কজন? উন্না আর পলি হোস্টেলে ফিরল 1:30 নাগাদ। তখন হোস্টেল পুরো ফাঁকা। সাহানা স্কুলে যেতে না পারলেও বাকিরা যে যার নিজের কাজে বেরিয়ে গিয়েছিল ততক্ষণে। হাতের ব্যাগটা রেখে ধপাস করে খাটে বসলো উন্না। বলল, আটারি কাটতে না পারলেও যা ড্যামেজ হয়েছে তাতে ভাস্কুলার সার্জারি না কি যেন করতে হবে, তাতে প্রাণে বেঁচে যাবে। কিন্তু ডাক্তারবাবু বললেন কিছু নার্ভ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। সে কি রে? অস্ফুটে বলল সাহানা। হ্যাঁ। পলি কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে রইল, তারপর বলল, বেশ কিছু টাকা লাগবে। আমি আর উন্না এর মধ্যেই 3-4 হাজার টাকার ওষুধ কিনেছি। তোর কাছে কি কিছু হবে? ফোনে বললে এর মধ্যেই তুলে রাখতাম। সাহানা বলল, ঠিক আছে, খেয়েই বেরিয়ে এটিএমে যাচ্ছি, চিন্তা করিস না, আমি টাকা দেব। মিতুকে বাঁচাতে হবে। থানায় ডেকে কি জিজ্ঞেস করলো তোকে? উন্না প্রশ্ন করল। সেরকম কিছু না, সাহানা বলল। গণপতি কাকা বলে এসেছে যে আমি ওর সঙ্গে থাকতাম, তাই টুকিটাকি মামুলি প্রশ্ন করলো। মাঝখান থেকে আমার স্কুল যাওয়া হলো না। কিন্তু মিতু সুসাইড করতে গেল কেন সাহানা? পূর্ণা বলল, ওর কিসের দুঃখ? মণিময়দাও জানতে চাইছিলেন। সাহানা কিছুক্ষণ চুপ করে রইল। বিধায়ক মণিময় হাজরার সুপারিশেই মিতুকে ভর্তি করা গিয়েছে, কিন্তু প্রশ্ন তো এবার উঠবেই। ধীরে ধীরে ও বলল, কি জানি, সারাটা জীবন রাস্তাঘাটে, বাজারে, দোকানে মেয়েটা কম অপমানিত হয়নি। সেটাই হয়তো বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছিল যে আর নিতে পারেনি শেষমেশ। সেদিন যে লোকটা মিতুর ঘরে এসেছিল তাকে তুই আগে কখনো দেখেছিস? না। শক্ত মুখে কথাটা বলে সাহানা স্নান করতে ঢুকলো। সকাল থেকে একই কথার চর্বিত চর্বণে ক্লান্ত লাগছিল ওর। যে মেয়েটা সমাজের এক কোনায় পড়ে থাকতো, অবহেলায় বাঁচত, হঠাৎ করে সে যেন সবার চর্চার বিষয় হয়ে উঠেছে, যেহেতু সে আত্মহত্যার চেষ্টা করেছিল। মৃত্যু এভাবেই মানুষকে অমর করে দেয়। বাথরুমের স্বস্তি পেল না সাহানা। দরজায় হঠাৎ ধাক্কা দিতে লাগলো উন্না। কি হলো? জামা কাপড় কাচতে কাচতে চেঁচিয়ে উঠল সাহানা। রোজ সকালে একটু দূরের কর্পোরেশনের টাইম কল থেকে জল ভরে নিয়ে এসে রাখতে হয়। দিনে 4 বালতিতে ওর আর উন্নার মোটামুটি হয়ে যায়। হয়ে না গেলেও চালিয়ে নিতে হয়। 525 টাকা ভাড়ায় 24 ঘন্টা জল পাওয়ার আশা করার স্বপ্ন মাত্র। কিন্তু আজকাল থেকে উন্না ছিল না। সাহানাও নানা ডামাডোলে একেবারে ভুলে গিয়েছিল। একটু আগে গিয়ে 1 বালতি নিয়ে আসতে পেরেছে। তাতে কাচাকুচি আর স্নান সারা মানে প্রায় অসাধ্য সাধন। তবু সেই চেষ্টাই করছিল সাহানা। তোর ফোন এসেছে, লেখা রয়েছে রমেন্দ্রবাবু পুলিশ। জং ধরে লাল হয়ে যাওয়া কলের ট্যাপটা বন্ধ করলো সাহানা। হতাশভাবে কাঁচা অসমাপ্ত রেখে বেরিয়ে এলো। ততক্ষণে কলটা কেটে গিয়েছে। উন্না বলল, এই পুলিশটাই কি তোকে জেরা করতে ডেকেছিল? উত্তর না দিয়ে কল ব্যাক করলো সাহানা। রমেন্দ্রর মার্জিত ঈষৎ ধারালো গলা ভেসে এলো ফোনে। মিস মজুমদার, আপনি দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে থাকুন, আপনাকে গাড়িতে তুলে নেওয়া হবে। মানে? সাহানা অবাক হয়ে বলল, কোথায় যাব আমি? আমি নয়, আমরা। রমেন্দ্রর গলায় একটা হালকা কৌতুক ভেসে উঠল। আমরা যাব মধুগঞ্জ, তদন্তের জন্য। তদন্তের জন্য মধুগঞ্জে? মানে? মিতালি দাসের জ্ঞান ফিরেছে, ওকে খুন করার চেষ্টা হয়েছিল। খুনের চেষ্টা? কে করলো? সাহানার প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। তার আগেই লাইন কেটে গেল। পরপর 2 বার চেষ্টা করেও আর লাইন পেল না। পাশে দাঁড়িয়ে উন্না মুখ্যম শব্দটা শুনেছিল। ও অবাক হয়ে সাহানাকে জিজ্ঞেস করলো, মিতুকে খুন কে করবে? ওই লোকটা? তুই ওকে আবার দেখলে চিনতে পারবি? তুই যখন বললি রেডিয়াল আর্টারির কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে, আমার তখনই সন্দেহ হয়েছিল। সাহানার সর্বাঙ্গ কাঁপছিল। দেওয়ালে ভর দিয়ে নিজেকে সামলালো। তারপর বলল, মিতু নিজেই নার্স, সুসাইড করতে চাইলে ও ঠিক জায়গাতেই কাটবে, কান ঘেঁষে বেরোবে কেন? তাই তো। উন্না বিড়বিড় করলো, মিতুর নাকি চাকরিটা চলে গিয়েছে। তুই কি করে জানলি? সরু চোখে তাকালো সাহানা।
তুই বাথরুমে ঢোকার পর সিমি এসেছিল, ওকে একতলার বিদিশা বলেছে, গণপতি কাকাকে নাকি পুলিশ জানিয়েছে। মিতুর চাকরি চলে গেল কেন শাহানা? আমি জানি না। বিরক্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বাথরুমে ঢুকলো শাহানা। দরজা বন্ধ করার আগে শুধু বলল, কটা কথা ইদানিং বলতাম আমি ওর সঙ্গে। মধুগঞ্জ টাউন দক্ষিণবঙ্গের আর 5টা মফস্বলের মতোই। পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। ফেরিঘাটের আশেপাশে প্রচুর ছোট ছোট দোকানপাট, বাজারহাট। ক্যানিং বা নামখানার মতো অত ঘিঞ্জি না হলেও মধুগঞ্জ বেশ জনবহুল এলাকা। রমেন্দ্র আগে থেকেই খবর দিয়ে রেখেছিলেন। গাড়িটা বাজার এলাকা পেরিয়ে আসতেই একটা মোটর সাইকেলে দ্রুত এগিয়ে এলো। চালক হাত দেখিয়ে গাড়িটা থামিয়ে কাছে এসে বললেন, নমস্কার স্যার, আমি সুখেন বাগচি, মধুগঞ্জ থানার কনস্টেবল। ওসি সাহেব আমাকেই পাঠালেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। বেশ তো, রমেন্দ্র মুখ বাড়িয়ে বললেন, আপনি গাড়িতে উঠে আসুন, বাইকটা ছেড়ে দিন। মোটর সাইকেলের পেছনে আরও একজন বসেছিলেন। সুখেনকে নামিয়ে দিয়ে বাইক চলে গেল। সুখেন গাড়িতে উঠে বসলেন। গাড়ি আবার চলতে শুরু করলো। আপনি ফোন করার পরে দয়াসাগর আশ্রম সম্পর্কে খবর নিয়েছি স্যার। হলদেটে দাঁত বের করে হাসলেন সুখেন। দয়াসাগর আশ্রম প্রপার মধুগঞ্জ থেকে অনেকটা ভেতরে, এখনও অজপাড়াগা। প্রায় 40 বছর আগে আশ্রমটা খোলা হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন কি এক মহারাজ, মানে কোনো মিশন টিশনের সঙ্গে যুক্ত ছিলেন না। এদিককারই লোক, স্কুলে পড়াতেন। হঠাৎ উধাও হয়ে যান। তারপর বছর কয়েক বাদে বেশভূষা বদলে ফিরে আসেন। এই অঞ্চলেরই কয়েকটা গঞ্জে আশ্রম খোলা হয় তখনই। ফান্ডিং আসতো বাইরের থেকে। তো আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময়ের আশ্রমের প্রধান ছিলেন জগদানন্দ মহারাজ। রবীন্দ্র সরকার, সুখেন বাগচি কিংবা গাড়িতে বসে থাকা কনস্টেবল কেউ খেয়াল করলেন না যে নামটা শোনা মাত্র শাহানা চমকে উঠল। রবীন্দ্র জিজ্ঞেস করলেন, তিনি কি এখনো আছেন? না স্যার, সুখেন মাথা নাড়লেন। 2004 সালে উনি মারা যান। ও, বয়স হয়েছিল বুঝি? না না, উনি কাজ করতে করতে মারা যান, হার্ট অ্যাটাক বোধ হয়। দয়াসাগর আশ্রমটা একেবারেই সাধারণ। গেট দিয়ে ঢুকে 2-3টে ছোট বাড়ি, মাঝখানে মাঝারি মাপের একটা মাঠ, পাশে পুকুর, একটা গোয়ালও আছে। সেখানে গরু রয়েছে 3-4টে। পাশে ছোট বাগান, তাতে কিছু মৌসুমি তরিতরকারি ফল ফলে আছে। শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক। রমেন্দ্র ঢিমে তালে এগিয়ে গেলেন। সেভাবে কাউকে চোখে পড়ছিল না শাহানার। রমেন্দ্র জিজ্ঞাসু দৃষ্টিতে সুখেনের দিকে তাকালেন। সুখেন পা দিকে এগিয়ে বললেন, এদিকে আসুন স্যার। ওই হলুদ বাড়িটাই আশ্রমের অফিস ঘর। এখন একজন মহারাজ আছেন বটে, কিন্তু আসল ক্ষমতা নাকি পার্টির একটা চ্যাংড়া নেতার হাতে। তাকে আমি চিনি অবশ্য, লোকটার নাম সন্টু। নির্জন অরণ্যে চিন্তামগ্ন ছিলেন শিখণ্ডী। বনবাসে এই একাকী কালযাপনের একটি অদ্ভুত ফল তিনি উপলব্ধি করেছেন। ইদানিং তার চিন্তায় রাজকুমারী অম্বার আনাগোনা নিয়মিত ঘটে। কখনো তিনি মানসপটে দেখেন গভীর অরণ্যে রাজকুমারী অম্বা তপস্যা করছেন। অতি কঠিন সেই তপস্যা। সম্পূর্ণ নিরম্ব অবস্থায় কাটছে দিনের পর দিন। আবার কখনো দেখেন অম্বা গিয়ে উপস্থিত হয়েছেন অরণ্যের ঋষিকুলের মাঝে। সকলেই তাকে উপদেশ দিচ্ছেন, কন্যা, তুমি তোমার পিতার কাছে ফিরে যাও, এখন সেটাই তোমার একমাত্র আশ্রয়। না, সজোরে মস্তক আন্দোলিত করে দৃপ্ত কণ্ঠে বলছেন অম্বা, আমি কিছুতেই ফিরে যাব না। দয়া করে এই আদেশ করবেন না। আমার কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। আমার আশ্রয় আমি নিজেই। কিন্তু ভীষ্মকে নিধন না করা অবধি আমার শান্তি নেই। বীর শ্রেষ্ঠ পরশুরাম যেখানে পরাজয় স্বীকার করেছেন, সেখানে কে সেই স্পর্ধা দেখাবে কন্যা? ঋষিরা সকলে মিলে অম্বাকে বোঝাতে উদ্যত হন। দেব সেনাপতির দেওয়া সেই পুষ্পমাল্যটি কেউ গ্রহণ করার সাহস পর্যন্ত দেখাতে পারলেন না। আর তুমি চিন্তা করছো গাঙ্গেয় নিধনের কথা? অম্বার আয়ত 2 সুন্দর চোখে টলটল করে অশ্রু। রুদ্ধ কণ্ঠে তিনি বলে ওঠেন, যদি কেউ না পারে, জম্বুদ্বীপ যদি বীরশূন্য হয়ে গিয়ে থাকে, তাহলে আমি নিজেই না হয় বধ করব আমার পরম শত্রুকে। তুমি? হ্যাঁ, এমন অস্ত্রবিদ্যায় নিজেকে দীক্ষিত করব যাতে আমি নিজেই আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। সমরে প্রত্যয়িষ্যামি স্বয়মেব ভৃগুদাহ। আমি নিজেই ভীষ্মকে হত্যা করে রণাঙ্গনে ভূপতিত করব। তা কি করে সম্ভব? সমস্বরে ধ্বনিত হয় ঋষি বাক্য। মনে হয় যেন দৈববাণীর মতোই চরাচর আচ্ছন্ন করছে সে ধ্বনি। তুমি যে একজন নারী। ধীরে ধীরে সে শব্দ ক্ষীণ হয়ে যায়। রাজকুমারী অম্বার অশ্রুসিক্ত মুখখানিও যেন সেই ক্ষীয়মান শব্দের অনুসরণ করে ধীরে ধীরে লীন হয়ে যায় শিখণ্ডীর মধ্যে। শিখণ্ডী চমকে ওঠেন। তুমি যে একজন নারী। এই বাক্যটি ক্রমাগত প্রতিধ্বনিত হতে থাকে তার কর্ণকুহরে। ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একসময় মিলিয়ে যায় সেই শব্দ তরঙ্গ। অম্বার অশ্রুসিক্ত মুখখানিও যেন সেই ক্ষীয়মান শব্দকে অনুসরণ করে ধীরে ধীরে লীন হয়ে যায় শিখণ্ডীর মধ্যে।
সম্বিত ফিরে পেয়ে উঠে দাঁড়ান শিখণ্ডী। অকস্মাৎ তার মনে পড়ে গেল রাজধানী কৌম্পিল্যের কথা। সেখানে কি ঘটছে এই মুহূর্তে? নববিবাহিতা কুলবধূ কি তার পিতাকে সেই ক্ষমার অযোগ্য প্রতারণার সংবাদ প্রেরণ করেছেন? দর্শন অধিপতি হিরণ্যবর্মার নিষ্করুণ কটু বাক্যের কষাঘাতে কি রক্তাক্ত হচ্ছে দ্রুপদের সম্মান? নিজের অজান্তেই শিখণ্ডীর চক্ষু থেকে ঝরে পড়ল লবণাক্ত কয়েকটি বিন্দু। তার জন্য তার পিতা মাতাকে তার কতবার অপমানিত হতে হবে। তার চেয়েও বড় কথা, দর্শন নরেশ এই তঞ্চকতায় ক্ষুব্ধ হয়ে পূর্বাপেক্ষা দুর্বল অর্ধহয়তন পাঞ্চালকে আক্রমণ করবেন না তো? কি হবে তাহলে? কি ভাবছেন রাজকুমার? সচকিত হলেন শিখণ্ডী। দেখলেন অনতি দূরে দাঁড়িয়ে আছেন কুম্ভক। স্মিত মুখে তিনি বললেন, চলুন, আজ একজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। শিখণ্ডী বিস্মিত মুখে উঠে দাঁড়ালেন। বললেন, রাজা শিখিধ্বজের সঙ্গে তো সেদিনই পরিচয় হলো কুম্ভক। আরও কেউ আছেন বুঝি এই অরণ্যে? আছেন বই কি। কুম্ভক বললেন, এই অরণ্যে এক অতি মানব বাস করেন। তিনি যক্ষ জাতিভুক্ত, নাম স্থূলকর্ণ। দেশের সুদূর উত্তর প্রান্তে বসবাস করে যক্ষ নামের এই রহস্যময় জাতি। শিখণ্ডী শুনেছেন, শুধু শারীরিক বল নয়, নানা রকম আধি দৈবিক ও অলৌকিক বিষয়েও এই জাতি সিদ্ধহস্ত। যক্ষ জাতির প্রধান হলেন স্বয়ং দিকপাল কুবের। এই অরণ্যের মাঝে যেদিন আপনাকে সংজ্ঞাহীন অবস্থায় আবিষ্কার করি, সেদিন স্থূলকর্ণ আমার সঙ্গে ছিলেন। বললেন, কুম্ভক, আপনার জ্ঞান ফিরে আসার আগেই উনি সেই স্থান ত্যাগ করেছিলেন, তাই তখন আপনার সঙ্গে তার দেখা হয়নি। আপনার সঙ্গে আলাপচারিতার পর থেকে আমি নিয়মিত তার সঙ্গেও মনুষ্যত্বের স্বরূপ নিয়ে আলোচনা করছি। শিখণ্ডী জিজ্ঞাসু ভঙ্গিতে কুম্ভকের দিকে তাকালেন। কুম্ভক বললেন, গত কয়েকদিন ধরে আমি আপনাকে একটি কথা বোঝানোর চেষ্টা করেছি। মনুষ্যত্ব লিঙ্গ, ধর্ম বা বর্ণের গণ্ডি দ্বারা বদ্ধ নয়। বর্তমানে আপনার দেহ একই আধারে দুটি সত্তাকে ধারণ করেছে ঠিকই, কিন্তু তার জন্য লজ্জিত হওয়া অযৌক্তিক। জানি না এই সত্য আপনি কতটা উপলব্ধি করতে পেরেছেন। কিয়ৎকাল নীরবে পথ চললেন কুম্ভক ও শিখণ্ডী। পুনরায় কুম্ভক বললেন, তবে এই মুহূর্তে এই প্রশ্ন শুধুই তাত্ত্বিক নয়, বরং পাঞ্চাল রাজ্যেও এক প্রকাণ্ড বিপদের সম্মুখীন হতে চলেছে এই নিয়ে। সে কি? শিখণ্ডী উৎকণ্ঠিত হয়ে বলে ওঠেন, কি বিপদ? দর্শনের রাজা হিরণ্যবর্মা পাঞ্চাল আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। তার কন্যার সঙ্গে তঞ্চকতা করা হয়েছে, এমনই তার বক্তব্য। সেই অপরাধের শাস্তি পাবে পাঞ্চাল। দীর্ঘশ্বাস ফেললেন শিখণ্ডী। তিনি এই আশঙ্কাই করেছিলেন। হিরণ্যবর্মা শুধু রণকুশল নন, তার স্বভাবও একজন সৈনিকের মতো, কিছুটা হঠকারী, আবেগপ্রবণ, যুদ্ধপরায়ণ। বিবাহের নামে কন্যার সঙ্গে প্রতারণা করা হয়েছে, একথা জানলে পিতা হিসেবে তার মস্তকে ক্রোধানল প্রজ্বলিত হয়ে বিবেচনা ও সংযমকে দ্রুত ভস্মীভূত করবেই। দর্শনের সেনাবাহিনীর বিশালতা ও বীরত্ব সমগ্র ভারতবর্ষে বিখ্যাত। সদ্য রণবিধ্বস্ত পাঞ্চাল এই সময়ের জন্য একেবারেই প্রস্তুত নয়। কুম্ভক বললেন, যুদ্ধ ঘোষণার আগে হিরণ্যবর্মা আপনার পুরুষত্বহীনতা সম্পর্কে নিঃসন্দেহ হতে চান। সেই বিষয়ে তিনি এক দূত প্রেরণ করেছেন পাঞ্চাল রাজসভায়। কিভাবে সম্পন্ন হবে এই পরীক্ষা? শত দুঃখের শিখণ্ডীর মুখে কিঞ্চিৎ হাসি দেখা দিল। কদিনের মধ্যেই তিনি পাঞ্চালে প্রেরণ করবেন এক রমণ পটীয়সী বারাঙ্গনাকে। তার সঙ্গে সহবাস করে পুরুষত্বের প্রমাণ দিতে হবে আপনাকে। অকৃতকার্য হলে হিরণ্যবর্মা পাঞ্চাল রাজ্য আক্রমণ করবেন। মহারাজ দ্রুপদ তাই আপনার সন্ধানে সৈন্য প্রেরণ করেছেন। কুম্ভকের অনুচ্চস্বরে বলা কথাগুলো শিখণ্ডীর মনকে সচল করে তুলেছিল। হতাশ, দ্বিধাদীর্ণ মনোভাবের কুয়াশা ছিন্ন করে দেখা দিচ্ছিল কূটনীতি ও রণকৌশলের আলোক। পাঞ্চাল রাজ্যের উত্তরাধিকারীর বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা তার মধ্যে জাগ্রত হচ্ছিল। সকল দ্বিধাদ্বন্দ্বের শেষে তিনি একজন ক্ষত্রিয়, একজন রাজপুত্র। দর্শন আকারে আয়তনে সুবিশাল রাজ্য না হলেও সামরিক শক্তির দিক দিয়ে গোটা জম্মু দ্বীপে এখন সম্ভ্রম আদায় করে নিয়েছে। রাজা হিরণ্যবর্মা স্বয়ং একজন অতিশয় দক্ষ ও সুকৌশলী যোদ্ধা, কিন্তু এই সংঘাতের ফলে কূটনীতিক ক্ষেত্রে পাঞ্চালের দীর্ঘস্থায়ী ক্ষতি হবে। কুরুবংশের বিরুদ্ধে আসন্ন সমরে দর্শন তো বটেই, হিরণ্যবর্মার মিত্রস্থানীয় কোনো রাজ্যেরই সহযোগিতা পাওয়া যাবে না। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই বৈবাহিক সম্পর্ক স্থাপন করাতে চেয়েছিলেন দ্রুপদ, তা কিছুতেই পূর্ণ হবে না। একজন ক্ষত্রিয় হিসেবে রাজধর্ম পালন করাই আপনার কর্তব্য কুমার। শিখণ্ডীর মনোভাব উপলব্ধি করতে পারছিলেন কুম্ভক। তিনি শান্ত কণ্ঠে বললেন, সেই ধর্ম পালন করাকেই আপনি অগ্রাধিকার দিন। পাঞ্চাল রাজ্যের অধিবাসী হিসেবে আমরা সবাই চাই দর্শন যেন আমাদের শত্রু রাজ্যে পরিণত না হয়। এই যুদ্ধ কিভাবে রুদ্ধ করা সম্ভব কুম্ভক?
চিন্তিত স্বরে বললেন শিখণ্ডী। রাজা হিরণ্যবর্মার প্রেরিত বারাঙ্গনা নিজ রাজ্যের প্রত্যাবর্তন করে প্রকৃত সত্য উদ্ঘাটন করলেই রণদামামা বেজে উঠবে। এ তো অবধারিত। আপনি কি অন্য কোনো পুরুষকে পাঞ্চাল কুমার সাজিয়ে বারাঙ্গনার কাছে প্রেরণের পরামর্শ দেবেন? এক প্রতারণার অভিযোগে খণ্ডনের জন্য আরেক প্রতারণা করতে বলবেন? মার্জনা করবেন কুম্ভক। রাজধর্মের প্রথম শর্ত হলো সততা। সততার সাহায্য নিয়ে এত বড় অন্যায় আমি করতে পারবো না। তাছাড়া এ কথা পরে হলেও জানাজানি হবে। তার পরিণাম কি হবে তা ভেবেছেন? কুম্ভক বললেন, আমি তা বলিনি কুমার, বরং অন্য একটি উপায়ের সন্ধান দিতে চাই আমি। কী উপায়? কুম্ভক বললেন, আজ আপনাকে যার কাছে নিয়ে যাচ্ছি সেই যক্ষ স্থূল কর্ণ আমার পরম বন্ধু। কিছুকাল আগে তার ঘোর বিপদ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি তাকে সাহায্য করেছিলাম। পাঞ্চাল রাজ্যের এই দুঃসময়ে আমার অনুরোধ তিনি উপেক্ষা করতে পারবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তিনি এ বিষয়ে কি করতে পারেন? দ্বিধাগ্রস্ত শিখণ্ডী বললেন। কুম্ভক হাঁটতে হাঁটতে বললেন, স্থূণকর্ণ যক্ষ সম্প্রদায়ের অন্যতম প্রধান ভেষজ বিশেষজ্ঞ। তিনি অরণ্যের বিভিন্ন দুর্লভ উদ্ভিদ নিয়ে গবেষণা করে চলেছেন দীর্ঘকাল ধরে। এমন এক ভেষজ সংকর আয়নের মাধ্যমে তিনি আবিষ্কার করেছেন যা সেবন করলে অতি দ্রুত মানুষের লিঙ্গান্তর ঘটে। স্তম্ভিত শিখণ্ডী দাঁড়িয়ে পড়লেন, তারপর স্খলিত কণ্ঠে বললেন, এ আপনি কি বলছেন ঋষি? এ কি সম্ভব? কুম্ভক বললেন, সময় অনেক অসম্ভবকেই সম্ভব করে তোলে কুমার। আজ যা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, শতবর্ষ পরে দেখবেন সেটাই বাস্তব হয়ে উঠেছে। এভাবেই মানব সভ্যতা এগিয়ে চলে, এই জন্যই সমাজ প্রগতিশীল। কিন্তু লিঙ্গান্তরের অর্থ তো শুধুমাত্র যোনিকে লিঙ্গরূপ দেওয়া বা লিঙ্গকে যোনিতে পরিণত করা নয়। শিখণ্ডী বললেন, শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যা নারী বা পুরুষকে প্রজনন ক্রিয়ায় সাহায্য করে, উত্তর পুরুষের আগমন পথ সুগম করে, সেগুলো ছাড়া নারী বা পুরুষের দেহ বৃন্তহীন পুষ্পের মতো। সেই সব জটিল দেহজ অঙ্গ কোনো কৌশলে কৃত্রিমভাবে বানানো সম্ভব? কুম্ভক বললেন, আপনি রাজ্ঞী, চূড়ালোকে চেনেন কুমার? শিখণ্ডী একটু চিন্তা করে বললেন, নামটি পূর্বশ্রুত মনে হচ্ছে, কিন্তু কার কাছে শুনেছি তা ঠিক মনে করতে পারছি না। কে তিনি? রাজা শিখিধ্বজের পত্নী। তিনি একজন যোগিনী, প্রাচীন ও লুপ্তপ্রায় নানা জ্ঞানের অধিকারিণী তিনি। ফলে নানা গুপ্তবিদ্যায় তার পারদর্শিতা আছে। তিনি কিছুকাল আগে এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন, তার মাধ্যমে পুরুষ নারীতে এবং নারী পুরুষে রূপান্তরিত হতে পারে, দেহের অন্তর্গত আনুষঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গ সহ। অন্তর্গত অঙ্গ প্রত্যঙ্গ সহ সবিষয়ে শিখণ্ডী বললেন, এও কি সম্ভব? কুম্ভকের মুখ এক বিচিত্র হাস্যে ভরে উঠল। তিনি প্রশ্ন করলেন, আপনি এই শল্য চিকিৎসা বিষয়ে কিছু জানেন? নিশ্চয়, বললেন শিখণ্ডী। বিশ্বামিত্র পুত্র মহর্ষি সুশ্রুত সাধনা তথা বিদ্যা সম্পর্কে কে না জানে? সুশ্রুত সংহিতা নামক মহাগ্রন্থটির জন্য মানব ইতিহাসে তার নাম অক্ষয় হয়ে থাকবে। রাজপরিবারের প্রত্যেক পুত্র সন্তান ওই গ্রন্থটির অন্তত কিয়দংশ অধ্যয়ন করে। আমি যেহেতু পুরুষ রূপে লালিত হয়েছি, তাই ওই শাস্ত্র আমিও অধ্যয়ন করেছি। সুশ্রুত কর্তৃক আবিষ্কৃত শল্য চিকিৎসায় চূড়ালা শুধু দক্ষ নন, তাকে বিশেষজ্ঞও বলা চলে, বললেন কুম্ভক। সেই অতীত বিদ্যার সঙ্গে তিনি বহু উদ্ভাসিত তত্ত্ব সমযোজিত করেছেন। শল্য চিকিৎসায় বহু নব নব জ্ঞান তার দ্বারাই আবিষ্কৃত হয়েছে। মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গের পরিবর্তন তারই অন্যতম, তবে তার এই আশ্চর্য জ্ঞান আজও গোপন রয়েছে বিশ্বের কাছে। শিখণ্ডী বিস্মিত হয়ে বললেন, শিখিধ্বজের পত্নী এত বিদুষী, তা সত্ত্বেও তিনি অরণ্যে এসে আপনার কাছ থেকে জ্ঞান শ্রবণ করছেন কেন? মানুষ প্রকৃত দৃষ্টির তুলনায় আপাত দৃষ্টি বা পূর্বলব্ধ ধারণাকে যে অধিক গুরুত্ব দেয়। কুম্ভকের মুখে এক রহস্যময় হাসি দেখা দিল। শিখিধ্বজও তার ব্যতিক্রম নন। বুঝলাম না, সাধারণত কি শুনছি এই প্রশ্নের তুলনায় কার কাছ থেকে শুনছি এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষের মনে। রাজমহিষীর প্রজ্ঞা নিয়ে শিখিধ্বজ প্রশ্ন তোলেননি, কিন্তু রানী যতই বিদুষী হন, পুরুষ হয়ে এক নারীর কাছ থেকে জ্ঞান আহরণ শিখিধ্বজের পুরুষ অহংকে আঘাত করেছিল। তাই মোক্ষ লাভের জন্য জ্ঞান আহরণে রাজা ত্যাগ করেছিলেন সংসার। গৃহেই পরম জ্ঞানী গুরু থাকা সত্ত্বেও তিনি এখানে এসে নির্ভর করেছেন আমার মতো অরণ্যচারী পুরুষের উপর। আপনিও তো সেদিন নির্দ্বিধায় বললেন, বুদ্ধিতে নারী পুরুষ অপেক্ষা নিকৃষ্ট। আসলে এই বৈষম্যের ধারণা যুক্তিহীনভাবে গেঁথে রয়েছে অধিকাংশ পুরুষের মনে। চাইলেই তাকে উৎপাটিত করা সম্ভব নয়।
শিখণ্ডী সব বিষয়ে দেখলেন অন্তর্লীন উত্তেজনায় কুম্ভকের নাসাধ্য স্ফুরিত হয়েছে। তার দৃষ্টি হয়েছে তীব্রতর, নিঃশ্বাসও হয়েছে পূর্বাপেক্ষা ঘন। তার এই আবেগের কারণ বুঝতে পারলেন না তিনি। বিস্ময়কে মনের প্রকোষ্ঠে বন্দি রেখে আপাতত শিখণ্ডী এগিয়ে চললেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আশ্রমের বর্তমান অধ্যক্ষ হলেন ভোলানন্দ মহারাজ। বয়স আন্দাজ 45। রোগাটে গরম, চোখে একখানা ঢাউস চশমা, পরনে হালকা হলুদ আলখাল্লা। ভোলানন্দ মহারাজের পাশে দাঁড়িয়ে রয়েছেন আর 3 জন ব্যক্তি। তাদের প্রত্যেকেরই পরনে একই ধরনের আলখাল্লা, বয়স 50-এর নিচে। এরা সবাই আশ্রমের আবাসিক শিক্ষক। সবাইকে এক প্রস্থ জেরা করা হলেও তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। রমেন্দ্র সরকার অফিসে বসে আশ্রমের পুরনো রেজিস্টার দেখেছিলেন। তিনি বলে উঠলেন, এই আশ্রমের ফান্ড ঠিক কোত্থেকে আসে বলুন তো? সজনেখালির একটা ট্রাস্ট থেকে। সুখেন ঝুঁকে পড়ে ফিসফিস করলেন, ওই সন্টু নেতা হওয়ার পর থেকেই আশ্রম ফুলে ফেঁপে উঠেছে। আগে এসব এত ঝকঝকে ছিল না স্যার। রমেন্দ্রের পাশে বসে শাহানাও দেখছিল। 2004 সালে মিতুই আশ্রম থেকে মাধ্যমিক পাশ করেছিল। সেই বছরের পাশ করা ছাত্রদের তালিকায় একেবারে উপরে জ্বলজ্বল করছিল সুমিত মাইতির নাম। আর চোখে রমেন্দ্রের দিকে তাকিয়ে শাহানা তার মুখের কোনো পরিবর্তন দেখতে পেল না। বরং রমেন্দ্র ভোলানন্দ মহারাজকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কত বছর ধরে আছেন? 16 বছর, মিনমিনে গলায় উত্তর দিলেন ভোলানন্দ। তার আগে কোথায় ছিলেন? গোসাবা সেন্টারে। আগে দয়াসাগর ট্রাস্টের মোট 4টে সেন্টার, মধুগঞ্জ, গোসাবা, হিঙ্গলগঞ্জ আর ডায়মন্ড হারবার। ট্রাস্টের প্রধান দপ্তর সজনেখালিতে। আপনারা 4 জন ছাড়া এই আশ্রমে আর কোনো শিক্ষক আছেন? না স্যার। এখানে কতজন ছাত্র আছে এই মুহূর্তে? 80 জন। আপনার আগে এখানে যিনি প্রধান ছিলেন তার নাম কি ছিল? ভোলানন্দ একটু ইতস্তত করে বললেন, তারপর বললেন, জগদানন্দ মহারাজ। স্যার, আপনি চিনতেন? সেভাবে আলাপ ছিল না। ট্রাস্টের হেড অফিসে 1-2বার মিটিংয়ে দেখা হয়েছিল। তিনি কিভাবে মারা যান? ভোলানন্দ মহারাজ বিব্রত মুখে বললেন, আমি খুব ভালোভাবে জানি না। উনি মারা যাওয়ার প্রায় 3 সপ্তাহ পর আমি জয়েন করেছিলাম। শুনেছি পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। তার থেকেই। তখন এই আশ্রমের সেক্রেটারি কে ছিলেন? অজিত নিয়োগী। তার অনেক বয়স হয়েছিল, মারা গেছেন এই কয়েক মাস হলো। রমেন্দ্র সুখিনের দিকে তাকালেন। থানায় ফোন করে ট্রাস্টের সজনেখালি অফিসের স্টাফ পাঠাতে বলুন। আমার সেই সময়কার ডিটেলস লাগবে। বিশেষত জগদানন্দের মৃত্যু নিয়ে আশ্রমের কাছে কি রিপোর্ট ছিল সেই বিষয়ে আমার জানা দরকার। সুখেন তৎক্ষণাৎ মাথা নাড়লেন। ওকে স্যার। ভোলানন্দ বিবর্ণ মুখে বললেন, কেন স্যার, কোন সমস্যা হয়েছে? রমেন্দ্র উত্তর দেওয়ার আগেই ঘরের দরজার পাল্লা দুটো সপাটে দুপাশে ঠেলে ঘরে ঢুকলো একজন। চোয়াড়ে মুখ, চুলটা লাল এবং খয়েরির মাঝামাঝি এক ভয়ঙ্কর রঙে রাঙানো, গায়ে সাদা জামা, এক হাতে একটা মোটা লোহার বালা। সে ঢুকেই রুক্ষ সুরে বলে উঠল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? হ্যাঁ? সুখেন চাপা গলায় বললেন, যার কথা বলেছিলাম তিনি স্যার, সন্টু, আশ্রমের সেক্রেটারি সন্টু রায়। ডান হাতে নেড়ে রমেন্দ্রকে দেখিয়ে তিনি সন্টুকে বললেন, কলকাতা থেকে এরা একটা তদন্তের জন্য এসেছেন। তদন্ত? ভ্রুকুঁচকে সন্টু শাহানার আপাদমস্তক নিরীক্ষণ করল। তবে সে কিছু বলার আগেই রমেন্দ্র জিজ্ঞেস করলেন, আপনি কি করেন মিস্টার রায়? রমেন্দ্র নিচু ভারী গলার সামনে সন্টু দ্রুত স্বাভাবিক হতে চেষ্টা করলো। তারপর বলল, আমি একটা এডুকেশনাল সেন্টার চালাই। লেখাপড়ার সঙ্গে যুক্ত বলে এখানকার এমএলএ সাহেব আমাকে হেব্বি ভালোবাসেন। বাহ, জেনে খুব খুশি হলাম। রমেন্দ্র নির্বিকার মুখে মাথা দোলালেন। সন্টু এবার অধৈর্য হয়ে উঠল। দেখুন, এই আশ্রম একটা পবিত্র জায়গা। এখানে এভাবে এসে মহারাজকে জেরা করেছেন। আপনার কাছে কোনো ওয়ারেন্ট বা অর্ডার আছে? রমেন্দ্র শান্টুর একটা কথাও শুনতে পেলেন বলে মনে হলো না। রেজিস্টারে একটা পাতা দেখিয়ে বললেন, 2000 সালে এই আশ্রম থেকে পাশ করা 7 ছাত্রদের মধ্যে সবচেয়ে শেষে 3rd ডিভিশনে পাশ করা যে নামটা দেখতে পাচ্ছি সেটা জনক সন্টু রায়ের। আপনিও কি এই আশ্রমের ছাত্র ছিলেন? একটু হকচকিয়ে গেলেও উদ্ধত ভঙ্গিতে সন্টু বলল, হ্যাঁ, কেন? 3rd ডিভিশন পেলে এখানকার সেক্রেটারি হওয়া যাবে না এমন কোনো শর্ত আছে? অবশ্যই নেই। রমেন্দ্র উঠে দাঁড়ালেন। আপনি মিতালি দাসকে চেনেন? শাহানা স্পষ্ট দেখল সন্টুর মুখটা 5 মিনিট কাগজের মতো সাদা হয়ে গেল। শুকনো গলায় সে বলে উঠল, কে মিতালি দাস? চেনেন না? রমেন্দ্র যেন খুব অবাক হলেন। সন্টুর কাছে এসে তিনি বললেন, মিতালি গড়িয়ার এক হাসপাতালের নার্স। তাকে খুনের চেষ্টা করা হয়েছে। তিনি আপনার নাম করেছেন। আজব তো! সন্টু চেঁচিয়ে উঠল, কে কোথায় আমার নাম করবে অমনি আমার মাথায় দায় চাপাবে?
আমি ওই নামে কাউকে চিনি না। আপনি এইভাবে আমাকে হ্যারাস করতে পারেন না অফিসার। আমি এক্ষুনি 2-3টে ফোন করলে তার ফল যে আপনার পক্ষে ভালো হবে না সেটা ওই সুখেনবাবুকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। আমার কি হবে সে পরে দেখছি। রমেন্দ্র নির্বিকার মুখে কনস্টেবল হাতে ধরা ফাইল থেকে একটা বড় কাগজ সন্টুর নাকের সামনে তুলে ধরলেন। আগে আপনি বরং এটা দেখুন। কে এটা? ঘটনার আকস্মিকতায় তুতলে উঠল সন্টু। রমেন্দ্র কাগজটা শাহানার দিকে বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, একে চিনতে পারেন মিস মজুমদার? শাহানা এক ঝলক দেখেই বলল, হ্যাঁ, এ তো মিতালি দাস। এই সার্টিফিকেট অনুযায়ী মিতালি দাস 2004 সালে মাধ্যমিকে পাশ করেছেন। রয়েছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। অথচ কি আশ্চর্য, মধ্যশিক্ষা পর্ষদের রেকর্ডে এই রোল নম্বরের কোনো অস্তিত্বই নেই। সবাই চুপ। কাগজটা ফাইলে ভরে রমেন্দ্র সন্টুর দিকে ঘুরে বললেন, যে প্রতিষ্ঠান থেকে মিতালি পাশ করেছিলেন সেটির নাম হলো ব্রিলিয়ান্ট একাডেমি। নামটা কি চেনা লাগছে মিস্টার রায়? অসম্ভব, মস্তক আন্দোলিত করলেন স্থূণকর্ণ। অচঞ্চল অথচ দৃঢ় ভঙ্গিতে তিনি বলে উঠলেন, আমার এই ঔষধি এখনও যথাযথভাবে পরীক্ষিত নয়। কিছু জীবজন্তুর ওপরে এটি প্রয়োগ করেছি বটে, কিন্তু তার প্রভাব থাকে মাত্র 1 দিবসকাল। কোনো মানব শরীরে এর ফলাফল এখনও দেখা হয়নি। এই অবস্থায় পাঞ্চাল রাজ্যের ভাবী উত্তরাধিকারীর ওপর আমি এই ঔষধি প্রয়োগ করে সম্ভাব্য সংকটকে আহ্বান করতে পারি না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করুন স্থূণ। কুম্ভক অধীর কণ্ঠে বললেন, পৌরুষের আয়ু 1 দিবসকাল হলেও চলবে। দর্শানো অধিপতি যে বারাঙ্গনাটিকে যুবরাজের কাছে পরীক্ষার উদ্দেশ্যে পাঠাবেন তাকে তৃপ্ত করতে 1 নৈশ প্রহরই যথেষ্ট। পাঞ্চাল রাজ্যকে ভবিষ্যৎ বিপদের হাত থেকে রক্ষা করতে এই বক্রপথ ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু এই ঔষধি আপনার দেহের ক্ষতি করতে পারে কুমার। স্থূণকর্ণ বিব্রত ভঙ্গিতে শিখণ্ডীর দিকে তাকালেন। কুম্ভক উত্তর দিতে যাচ্ছিলেন, তাকে নিরস্ত করে শিখণ্ডী রুদ্ধ কণ্ঠে বললেন, ইতিমধ্যে আমি শারীরিক ও মানসিক দুভাবেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি যক্ষ। তাই ধরাধামে আমার জন্মও জড়িয়ে আছে 1 শতাব্দী প্রাচীন ক্ষতর সঙ্গে। তাই আপনার ওষুধে 1 রাত্রি কাজ করার পর যদি আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয় তাতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। পাঞ্চালকে দর্শনের রোষ থেকে রক্ষা করতে পারার পর মৃত্যুবরণ করতে হলেও তৃপ্ত হবে আমার আত্মা। এর চেয়ে গৌরবের মৃত্যু একজন ক্ষত্রিয়ের কাছে কি হতে পারে বলুন? শিখণ্ডী স্তব্ধ হওয়া মাত্র কুম্ভক বললেন, আপনি আর দ্বিমত করবেন না স্থূণ। আপনি সম্মতি দান করলেই আমরা চূড়ালার সাক্ষাৎ প্রার্থী হব। 2 প্রকার চিকিৎসার সুফল নিশ্চিতভাবেই শিখণ্ডীকে পৌরুষের অবয়ব ও ক্ষমতা দান করবে, যাতে দর্শন পাঞ্চালের শত্রু রাজ্যতে পরিণত না হয়। 2 প্রকার চিকিৎসা? সন্ধিহান দৃষ্টিতে কুম্ভকের দিকে তাকালেন স্থূণকর্ণ। অপর কোনো পদ্ধতির কথা বলতে চাইছেন আপনি? নিম্ন কণ্ঠে কুম্ভক বললেন, চূড়ালা যদি অস্ত্রোপচারে সম্মত হন। চূড়ালা আপনাকে শল্য চিকিৎসায় তার সাফল্যের কথা বলেছেন? স্থূণকর্ণ কণ্ঠে গভীর বিস্ময় ফুটে উঠল। কুম্ভক নীরব রইলেন। কিছু না বলেও যেন চোখে চোখে কিছু বার্তালাপ হলো কুম্ভক ও যক্ষের। কিছুক্ষণ স্তব্ধ রইলেন স্থূণকর্ণ। তারপর তিনি বললেন, হ্যাঁ, আমার ঔষধি এবং চূড়ালার শল্য চিকিৎসা এই 2-এর মিলিত প্রভাব অবশ্যই রাজপুত্রের দেহে পরিবর্তন আনয়ন করতে সক্ষম। অন্তত 1 দিবসকালের জন্য এই পরিবর্তন তো অবশ্য হতেই পারে, কিন্তু নীতিগতভাবে তা সম্ভব নয়। কুম্ভক? কেন? শিখণ্ডী ও কুম্ভক একসঙ্গে বলে উঠলেন। স্থূণকর্ণ বিচলিত ভঙ্গিতে বললেন, যক্ষরাজ কুবেরের অনুমতি ব্যতীত আমি এই ঔষধি কারোর উপর প্রয়োগ করতে পারি না। কুম্ভক এবার এগিয়ে গিয়ে হাত রাখলেন যক্ষের স্কন্ধে। নম্র কণ্ঠে বললেন, যক্ষরাজ কুবেরের অনুমতি যে শীঘ্র পাওয়া যাবে না তা তো আপনার অজ্ঞাত নয় বন্ধু। পাঞ্চাল রাজ্যের অন্তর্গত অরণ্যে অবস্থান করছেন আপনি। আশ্রয়দাতা রাজ্যের এই চরম বিপদে কি তার প্রতি দায়বদ্ধতা থেকে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না? দীর্ঘক্ষণ মৌন রইলেন স্থূণকর্ণ। শিখণ্ডী এবং কুম্ভকও নীরব রইলেন। তাদের পাশে শব্দের সৃষ্টি করল অরণ্যের প্রাণী ও পতঙ্গেরা। হাওয়ার স্পঞ্জে গুঞ্জরিত হলো বৃক্ষপত্রাদি। কিন্তু সময় যেন স্তব্ধ হয়ে রইল স্থূণকর্ণের সিদ্ধান্তের অপেক্ষায়। দিবাবসান ঘটছিল। সূর্যদেব পশ্চিম দিগন্তের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। অন্ধকার ঘিরে ফেলছিল বিশাল বনানীকে। মুখর পাখিরা ক্লান্ত দেহে ফিরে যাচ্ছিল নিজেদের বাসস্থানে। প্রকাণ্ড বৃক্ষরাজি যেন ক্রমেই মিশে যাচ্ছিল ঘনায়মান অন্ধকারের মধ্যে। শিখণ্ডীর মনে হলো পাঞ্চালের রুদ্ররূপ সূর্যও যেন অস্তমিত হয়েছে, আর সেই অন্ধকার গ্রাস করছে চরাচরকে।
মাত্র 4টি দিন আমাদের হাতে আছে হে যক্ষ, বলে উঠলেন শিখণ্ডী। তারপরেই কম্পিল্যে এসে পৌঁছাবেন দর্শনের সেই বার বনিতা। তার পূর্বে আমাকে এই বন ত্যাগ করে ফিরে যেতে হবে রাজধানীতে। আরও একবার এক ব্যর্থ পুরুষ হওয়ার লজ্জার হলাহল ধারণ করতে হবে আমাকে। আবারও এক নারীর দু চোখে আমি দেখব ঘৃণা, তাচ্ছিল্য আর পাঞ্চালের সর্বনাশ। অরণ্যের উপর আকাশ জুড়ে অন্ধকার নেমে আসছিল। শিখণ্ডীর মনে হলো তিনি সেখানে একটা নক্ষত্রও দেখতে পাচ্ছেন না। কেন কেন এই অন্ধকারের অন্ধত্বেও তার ঘুম আসে না? যতবার চোখ বন্ধ করে সুষুপ্তির সন্ধান করেন শিখণ্ডী, ততবার তার বদ্ধ নয়নের অপর দিকে আবির্ভূত হন দুজনে। এক ভয়ঙ্কর অগ্নিগোলকের দুই প্রান্তে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলে বিদ্রূপের হাসি হাসতে থাকেন তারা। প্রথমজন দর্শনের রাজকন্যা, শিখণ্ডীর অগ্নিসাক্ষী করে বিবাহ করা বধূ। আর দ্বিতীয়জন, তিনি তৃতীয় পাণ্ডব অর্জুন। প্রথমজনের মুখে থাকে প্রতারণার ক্ষোভ এবং শিখণ্ডীর পুরুষত্বহীনতার জন্য বিদ্রূপ। আর অন্যজন সজ্জন, তাই মুখে থাকে স্মিত ভাব, কিন্তু সেই ভাবের মধ্যেও প্রচ্ছন্নে লুক্কায়িত থাকে পরিহাস। শিখণ্ডী ছটপট করেন, ছুটে যান অর্জুনের কাছে, উত্তেজিত হয়ে বলেন, একবার আমাকে সুযোগ দিন হে অর্জুন। অপরিণত হলেও এই নারী দেহ আপনাকে তৃপ্ত করবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আপনার ওই সুঠাম দেহের স্পর্শে উজ্জীবিত হয়ে উঠবে আমার এই বড় তনু। দয়া করে সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ একবার দিন আমায়। অর্জুন দূর থেকেই সহাস্যে মাথা নাড়েন। আপনি তো নারী নন শিখণ্ডী, অপরিণত নারী দেহ আপনার। আর আপনাকে তো পূর্বেই বলেছি, আপনার অন্তরে বাস করছেন এক পুরুষ। সঠিক সময়ে তা প্রকাশ পাবেই। অর্জুনের বাক্য শেষ হওয়া মাত্র শিখণ্ডী আকুল চোখে তাকান তার সদ্য পরিণতা স্ত্রীর দিকে। কাতর কণ্ঠে বলেন, শুনলে তুমি প্রিয়তমা, আমি একজন পুরুষ। আমাকে দূরে সরিয়ে দিও না। বিশ্বাস করো, তুমি প্রতারিত হওনি। শিখণ্ডী দেখেন নববধূ তার কথায় গুরুত্ব না দিয়ে প্রস্থান করছেন। তার মুখে খেলা করছে উপহাস। ধীরে ধীরে তিনি হারিয়ে যাচ্ছেন দৃষ্টিপথ থেকে। চিৎকার করে উঠতে চান শিখণ্ডী, কিন্তু তিনি অনুভব করেন তার কণ্ঠনালী হতে কোনো শব্দ নির্গত হচ্ছে না, বরং কষ্টে অপমানে তার চোখের আড়াল থেকে মুক্তি পায় অশ্রুধারা। তার শ্বাস রুদ্ধ হয়ে আসে। অজস্র প্রাণ ও প্রাণে পূর্ণ এই বিশ্ব চরাচরে তিনি যেন ক্রমশই আরও নিঃসঙ্গ হয়ে যেতে থাকেন। কুমার, কি হয়েছে আপনার? আপনি কি সুস্থ বোধ করছেন না? কুম্ভকের শয্যার আহানে সহসা বাস্তবে ফিরে আসেন শিখণ্ডী। বস্ত্রে শ্বেত বিন্দু মুছে বলেন, আমি ঠিক আছি। কুম্ভক অধীর কণ্ঠে বলেন, আপনি কি শুনলেন? স্থূণকর্ণ আপনাকে সাহায্য করতে সম্মত হয়েছেন রাজকুমার। আপনার উপর প্রয়োগ করা হবে সেই ওষুধই। আর হ্যাঁ, চূড়ালাও সম্মতি জানিয়েছেন শল্য চিকিৎসায়। স্ত্রীণ শয্যায় শরবিদ্ধ বৎ চমকে উঠলেন শিখণ্ডী। যাওয়ার সময়ে দেখলাম, এখনও দেখছি। এত মন দিয়ে কি পড়ছেন? রমেন্দ্রর কথায় সাহানা একটু চমকে উঠে মুখ তুলল। ও সত্যিই একেবারে ডুবে গেছিল মিতুর লেখা এই মহাকাব্যিক একখানি। জানলা দিয়ে আসা হাওয়ায় উঠছিল ওর চুলগুলো, কিন্তু ওর মুখে যে হাওয়া ধাক্কা মারছিল তাতে মিশেছিল পাঞ্চালের সেই অরণ্যের বনজ ঘ্রাণ। তারই সঙ্গে ছিল সহস্রাব্দী পূর্বের সেই চরিত্রদের পরিণতি নিয়ে উত্তেজনা আর আশঙ্কা। খাতাটা বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল সাহানা, তারপর বলল, মহাভারত। মহাভারত? রমেন্দ্র সত্যিই অবাক হলেন। সেই অর্জুন, দ্রৌপদী, দুর্যোধন আগে পড়েননি? এটা অন্য মহাভারত। কথাটা বলে দ্রুত প্রসঙ্গান্তরে চলে গেল সাহানা। আচ্ছা, আপনি তো বললেন যে মিতুর জ্ঞান ফিরেছে। ও এখন কেমন আছে? এখনও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার অবস্থা আসেনি, চিন্তিত মুখে বললেন রমেন্দ্র। আপনি কি নিশ্চিত যে ওই শান্তু রায়ই সেদিন আপনাদের হোস্টেলে গিয়েছিল? হ্যাঁ, জোর দিয়ে বলল সাহানা। আমি সেদিন মুখে একটা ফেস প্যাক মেখে ঘরে বসে খাতা দেখছিলাম। আমার ঘরের সামনে দিয়ে হেঁটেই মিতুর ঘরে গিয়েছিল শান্তু। আমার সঙ্গে একবার চোখাচোখিও হয়েছিল, আর মুখে প্যাক লাগানো ছিল, তাই বোধহয় আজ আমাকে চিনতে পারেনি। মিস উন্নাও সাক্ষ্য দিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিতালি দাস বেশ কয়েকবার ওই নামটা বলেছেন। রমেন্দ্র মাথা নাড়িয়ে বললেন, আপনাদের কথার ভিত্তিতেই সন্টুকে অ্যারেস্ট করবে মধুগঞ্জ থানা। ওয়ারেন্ট তৈরি হচ্ছে। সাহানা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, মিতু মাধ্যমিকের সার্টিফিকেট জাল করে চাকরিতে ঢুকেছিল বলেই কি নার্সিংহোমের চাকরিটা চলে গিয়েছে? হ্যাঁ, জাল রেকর্ড কাজে লাগিয়ে চাকরিতে ঢোকার অপরাধে মিতুর নামে একটা এফআইআরও করেছে ওই নার্সিংহোম। দীর্ঘশ্বাস ফেলল সাহানা, মুখ নিচু করে বলল,
মিতু নার্সিংও পড়েছে মিতালি দাস নামের ওই জাল সার্টিফিকেট দেখিয়ে, তাই না? নিজের সুমিত মাইতির নামে ভালো রেজাল্টটা বেচারি কোনো কাজেই লাগাতে পারেনি, কিন্তু মিতু এত বছর ধরে কাজ করছে, হঠাৎ এখন নার্সিংহোম কর্তৃপক্ষ কিভাবে এই বিষয়ে জানতে পারলেন? কেউ ফোন করে নার্সিংহোমে জানিয়েছিল, তারপর নার্সিংহোম ব্যাপারটা যাচাই করে দেখেছে। যাদবপুরে একটা পাবলিক টেলিফোন বুথ থেকে করা হয়েছিল ফোনটা। যদুলাল, গাড়ি দাঁড় করাও সাইড দিকে। রমেন্দ্র সাহানাকে বললেন, আসুন, মাথাটা কেমন জ্যাম হয়ে রয়েছে, চা না খেলে ঠিক হবে না। সাহানা গাড়ি থেকে নামলো। এর আগে এদিকে কখনো আসেনি সে। রাস্তার পাশে একটা দোকান থেকে ঘন দুধ চা দিয়ে যেতেই ও বিনা বাক্য ব্যয়ে তাতে চুমুক দিল। সেই কখন ভাত খেয়ে হোস্টেল থেকে বেরিয়েছিল, তারপর এত কিছু ঘটে গেছে। পাশেই বাসন্তী হাইওয়ে, দূরে দেখা যাচ্ছিল একটি বহুজাতিক আইটি কোম্পানির ক্যাম্পাস। রমেন্দ্র চার পুরো শটটা চামচ দিয়ে তুলে একপাশে ফেললেন, তারপর গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বললেন, মিতালি দাসের কাজকর্ম নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো সমস্যা ছিল না, কিন্তু মার্কশিট জাল থাকার কথাটা তাদের কাছে তোলা হলে তারা মিতুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। এখন প্রশ্ন, ওই ফোনটা কে করতে পারে? মিতুর কোনো শত্রু তো সেই অর্থে ছিল না, সাহানা বলল। রমেন্দ্রের মধ্যে যে রুটিন কাজের পাশাপাশি সত্যিটা জানার একটা আগ্রহ আছে, সেটাও বুঝতে পারছিল। ওর যা মনে হচ্ছিল সেটাই বলে ফেললো এবার। ফোনটা কি সন্টু রায় করতে পারে? সন্টু রায় এই নিয়ে মুখ খুললে ওর ওই ব্রিলিয়ান্ট একাডেমির 2 নম্বরই কারবারই সবার সামনে এসে পড়বে। থেমে থেমে বললেন রমেন্দ্র, ওর ওই সংস্থায় আজ আমাদের একটা টিম যাবে। দক্ষিণবঙ্গের এমন গঞ্জগুলোতে জাল মার্কশিটের ব্যবসা হয়েই থাকে। শুধু মার্কশিট কেন, এখানে সরকারি আরও ভালো বেসরকারি প্রতিষ্ঠানের এমন অভাব যে সব ক্ষেত্রেই জালিয়াতদের রমরমা চলে। মাঝে মাঝে ধরপাকড় চলে, তারপর আবার ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে। তবে আসল ব্যাপার সেটা নয়। মিতালি দাস ছেলে সেজে মাধ্যমিক দিয়েছে, পরে মেয়ের নামে মার্কশিট জোগাড় করে নার্সিং পড়েছে, এই অবধি বোঝা গেল। কিন্তু সন্টু রায় কেন মিতালি দাসকে খুনের চেষ্টা করবে? মিতু এই খুনের চেষ্টা নিয়ে ঠিক কী বলেছে সেটা আমাকে একটু বলতে পারবেন? সাহান অস্বস্তি নিয়েই বলল। তদন্তের এসব কথা আমাকে বলতে অসুবিধে থাকলে অবশ্য কোনো অসুবিধে নেই, ফাঁকা গ্লাসটা রেখে দিয়ে বললেন রমেন্দ্র। সেদিন উনি ডিউটি করে এসে ঘুমাচ্ছিলেন, হঠাৎ কেউ একজন দরজায় ধাক্কা দিয়েছিল। উনি ভেবেছিলেন আপনারাই কেউ হয়তো ওকে ডাকছেন। দরজা খুলে দিতেই ওর ওপর হামলা হয়। প্রথমে ওর গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল। আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা? ইয়েস, কিন্তু সামহাও হয়তো চিৎকার শোনা যেতে পারে বলে সেটা শেষ অবধি করা হয়নি। কিন্তু মারধর করা হয়, তখন মাথায় একটা আঘাত পাওয়ার ফলে ওর চশমাটা পড়ে গেছিল। সব মিলিয়ে ওর তখন সেভাবে লড়ার ক্ষমতা ছিল না, তাও উনি বাধা দিয়েছিলেন। তখন আততায়ী ওর মাথায় আর একটা ঘা দিয়েছিল, তারপরেই কবজির শিরা কাটার চেষ্টা করা হয়। অপরাধী চেয়েছিল রক্তক্ষরণের ফলে মৃত্যু হোক, আর সবাই যেন ভাবে যে উনি সুসাইড করেছেন। ডাক্তার বলেছেন আর কয়েক সেন্টিমিটার এদিক ওদিক হলেই মারাত্মক ক্ষতি হতো। কিন্তু আমাদের মাথায় সহজ প্রশ্ন এসেছিল, সুসাইড করার হলে একজন নার্স ঠিকঠাক শিরা চিনবেন না কেন? কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, সেটা তো সবাই জানেন। এমনকি আবাসনের বাইরে যে ট্রাফিক সার্জেন্ট ডিউটি করছিলেন, তিনিও দরজায় ধাক্কা দেওয়ার ব্যাপারটা জানিয়েছিলেন। কিন্তু মিতালি দাসের ঘরের ভেতরে বাথরুম দিয়ে ছাদে যাওয়ার একটা সিঁড়ি আছে, সেখান দিয়েও তো কেউ বেরিয়ে যেতে পারে। সরু চোখে তাকালেন রমেন্দ্র। সেই বাথরুমের সিঁড়িটা? সাহানা বলল। মিতু দেখেছিল যে সন্টুই ওর উপর হামলা করেছিল, তাই তো ওর বয়ান বলছে। কিন্তু সন্টু ওকে কেন মারতে চাইবে? দূরে কোথাও বোধহয় বৃষ্টি নেমেছিল, তার ছোঁয়ায় ঠান্ডা হয়ে গেছিল বাতাস আশপাশ। সাহানার হঠাৎ শীত করে উঠল। রমেন্দ্র চুপ করে দাঁড়িয়েছিলেন, এবার উঠে গাড়িতে বসলেন। সাহানাও বসার পর বললেন, আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন? দেখা করা যাবে? সাহানা ছটপটিয়ে উঠল। কখন? এখনই, চলুন নার্সিংহোমে, সংক্ষেপে বললেন রমেন্দ্র। আপনি ওর সঙ্গে কথা বলুন, দেখুন না সন্টুর মোটিভটা বোঝা যায় কিনা, নইলে কিন্তু কেস দাঁড়াবে না। আপনার কথা মেনে চলার চেষ্টা করি ঋষিবর, সখেদে কুম্ভকের উদ্দেশ্যে বললেন শিখিধ্বজ। কুটিরের সামনের এই তৃণাচ্ছাদিত ভূখণ্ডেই অতিবাহিত হয় আমার দিব্যাকাল। ধ্যান করি, কিন্তু মনোনিবেশ করতে পারি না। বাহ্যিকভাবে ধ্যানমগ্ন হলেও আমার মন ছুটে বেড়ায় পতঙ্গের প্রায়। আমি সর্বত্যাগী নয়, বরং আজও মনে মনে গৃহী বলেই কি ঈশ্বর লাভের পথ আমার কাছে রুদ্ধ হয়ে থাকছে? গৃহীরা পাপী, গৃহীর দ্বারা উপাসনা সম্ভব নয়, এই ভ্রান্ত ধারণা আপনার কেন হলো রাজন? কুম্ভক মস্তক আন্দোলিত করে বলেন, কেই বা আপনাকে বলেছে যে গৃহী হলে ধ্যানে মোক্ষ লাভ করা সম্ভব নয়? সফল ধ্যানের জন্য সর্বাগ্রে প্রয়োজন মনের ভারসাম্য বজায় রাখা। তাতে সফল হলে বাকি পথটুকু কিন্তু বড়ই সহজ। চঞ্চল মল
তারপরেই হয়ে ওঠে শান্ত, অথচ সপ্রাণ। কীভাবে সেই ভারসাম্য রক্ষা করা সম্ভব তপস্বী? ব্যগ্র কণ্ঠে জানতে চাইলেন শিখিধ্বজ। তার জন্য সর্বাগ্রে জানতে হয় আমাদের জীবনের উদ্দেশ্য কী। কুম্ভক মৃদুলয়ে বলে চললেন, ভাবতে হয় কি আমার পরিচয়, কে আমি। আপনাকে যদি প্রশ্ন করি কে আপনি, কি উত্তর দেবেন রাজন? আমি আমি পাঞ্চাল রাজ্যের অন্তর্গত দক্ষিণ প্রদেশের অধিপতি। কিছুক্ষণ চিন্তা করে বললেন শিখিধ্বজ, কিন্তু এখন রাজ্য পরিত্যাগ করে আমি অরণ্যচারী হয়েছি ঈশ্বর সাধনায়। এখন আমার একমাত্র পরিচয়, আমি একজন সাধক। রাজা বা সাধু দুই আপনার বাহ্যিক পরিচয় রাজন, স্মিত মুখে বললেন কুম্ভক। বিস্মৃত হলে চলবে না, এইগুলো বহির্জগতের পরিচয় মাত্র। দুটি স্তরে আমরা বাস করি, একটি বাহ্যিক স্বভাব বা পরিচিতিকে চিহ্নিত করে, অন্যটি চেনায় আভ্যন্তরীণ প্রকৃতিকে। যারা তাদের আভ্যন্তরীণ সত্তা সম্পর্কে অচেতন, তারা এই বাহ্যিক পরিচিতিকে বড় বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমি কে, কী অবস্থায় রয়েছি, কি করছি, সেগুলোই হয়ে ওঠে তাদের প্রধান চিন্তা। আপাতভাবে আত্মবিশ্বাসী দেখালেও প্রকৃত অর্থে তাদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যায়, তারা বিভ্রান্ত হয়ে পড়েন। বাহ্যিক প্রকৃতি থেকে কিভাবে সর্বোত্তমটুকু নেওয়া যায় সেই ভাবনাতেই তারা বিভোর হয়ে থাকেন। কিন্তু সাধনায় উত্তরণের পথ খুঁজতে হলে বাহ্যিক বাস্তব এবং অভ্যন্তরস্থ বাস্তব, এই দুইয়ের মধ্যেই সমন্বয় সাধনের প্রয়োজন আছে। এই কৌশলটিরই নাম ধ্যান। আবারও বলছি, যারা বাহ্যিক অস্তিত্ব সম্পর্কে যত বেশি সচেতন, তারা তত বেশি অভ্যন্তরস্থ অস্তিত্বটির থেকে দূরে চলে যান। তাদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে যায়, বিভ্রান্ত হয়ে পড়েন। অর্থাৎ আপনি বলছেন আমি যে নৃপতি ছিলাম সেই সত্যটিকে পুরোপুরি ভুলে যেতে হবে? শিখিধ্বজের মুখমণ্ডলে বিস্ময় প্রকট হলো। কুম্ভক বললেন, ভুলে যাওয়া নয় রাজন, আপনাকে আয়ত্ত করতে হবে মানসিক চাঞ্চল্যহীন নির্লিপ্তি। যে কোনো পরিস্থিতিতে থাকতে হবে অবিচল, অপরিবর্তিত। মানসিক দ্বিধা ও দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করতে শেখায় ধ্যান। ক্রমে অন্তরের ও বাহিরের সম্পর্ক স্থাপিত হয়। তখনই আমরা শিখি কিভাবে বাহ্যিক জগতের আঘাত সংঘাতের সামনে পড়লে পালিয়ে না গিয়ে তাদের সম্মুখীন হওয়া যায়। সেই সমরের জন্য আত্মশক্তিকে জাগ্রত করে তোলাই হলো ধ্যানের লক্ষ্য। এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, পুরোটাই নিজের ভেতরের শক্তি। কিন্তু এর ফলে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আমাকে ভুলে যেতে হবে নিজের বাহ্যিক পরিচয়। চিন্তাকুল হলেন শিখিধ্বজ। এটিই তো নির্লিপ্তি, তাই না? এটিই আমাকে অভ্যাস করতে হবে। হ্যাঁ, নির্লিপ্তি অভ্যাস করতে হবে, কিন্তু তারও স্তর আছে। কুম্ভক হাসলেন। কোনো সুন্দরী যৌবনবতী রমণী আপনার সঙ্গ কামনা করলে যদি আপনি শুধু নির্লিপ্তির কারণে তার আহানে সাড়া না দেন, তবে তার নির্লিপ্তি নয়, ঔদাসীন্য বা নিবৃত্তি তখনই সম্ভব যখন আপনি তার কামনা ও বাসনাকে চরিতার্থ করবেন, কিন্তু তার ভিত্তিতে তার উপর কোনো অধিকার প্রয়োগ করবেন না। সাধনার প্রাথমিক শর্ত হলো অপরিগ্রহ থাকা। এবার শিখিধ্বজ চমকে উঠলেন। ঈষৎ স্খলিত কণ্ঠে বললেন, আপনি আপনি জানলেন কি করে? কুম্ভক বললেন, আমি জানি প্রতি রাত্রে আপনার কুটিরে আসেন এক সুন্দরী যুবতী। তিনি আকুল হয়ে আপনার কাছে সঙ্গ প্রার্থনা করেন, কিন্তু আপনি প্রতি রাত্রেই তাকে প্রত্যাখ্যান করেন। আপনি ঠিকই বলছেন কুম্ভক, শিখিধ্বজ বিব্রত কণ্ঠে বললেন। তার নাম মন্দানিকা। সাধনোচ্চিত ব্রহ্মচর্যের অভ্যাস করার প্রয়াসে আমি তাকে প্রত্যাখ্যান করি। কুম্ভক মৃদু হেসে উঠে দাঁড়ালেন। এই সংযম কিন্তু আপনার সাধনা নয় রাজন। এক সৈনিক দিবাকালে রণ ও রক্তের মধ্যে সফলতার সন্ধান করলেও নিশাকালে স্ত্রী ও পরিজনের সান্নিধ্যে সুখী হয়, সেটিই তার ধর্ম, সেটিই তার সাধনা। আপনি দিবালোকে যথাসম্ভব নির্লিপ্তির সঙ্গে আত্মানুসন্ধানে প্রবৃত্ত হবেন, কিন্তু রাত্রিকালে আপনি একজন গৃহী। জীবনে এই ভারসাম্য আনতে না পারলে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন না। শিখিধ্বজ অনেকক্ষণ নির্বাক রইলেন। তার মনে অনেক রকম আবেগ একসঙ্গে কাজ করছিল। কিন্তু কুম্ভক, আমি কি করে বুঝবো যে গৃহী থেকেও আমি সফল সাধক হতে পেরেছি? কুম্ভক প্রস্থনোদ্যত হলেন, বললেন, সময় আসুক, আমি বুঝিয়ে দেব। আজ রাত থেকে মন্দানিকাকে আপনি ফেরাবেন না। নিজেকেই নিজে পরীক্ষা করুন, দেখুন কতটা নির্লিপ্তি অর্জন করতে পারছেন। দেখুন রাত্রে গৃহী হয়েও দিনের সাধনায় কোনো বিঘ্ন ঘটছে কিনা। একটা বিশাল বড় হলঘর, তাতে অন্তত 30খানা বেড, যার 90% ভর্তি। প্রতিটি বেডের সামনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছে রোগীর বাড়ির লোক। মাঝে মাঝে রাউন্ড দিয়ে যাচ্ছে 2-1জন নার্স। ওপরে অনেকগুলো ফ্যান চলছে ঘটাং ঘটাং শব্দ করে, চারপাশে ওষুধের গন্ধ। নিচু গলায় হলেও প্রচুর মানুষের কথোপকথনে গোটা ঘরে ছড়িয়ে পড়ছে একটা তীব্র গুঞ্জন।
হাসপাতালে ইমার্জেন্সিতে আনার জন্যই বোধহয় মিতুর লিঙ্গ নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি, তাকে ফিমেল ওয়ার্ডেই দেওয়া হয়েছে। রমেন্দ্রর পেছনে হেঁটে শাহানা ঘরের মধ্যে একটু এগিয়ে আসতেই দেখল জানলার পাশের একটা বেডে শুয়ে আছে মিতু, তাকিয়ে রয়েছে জানলার ওপাশে হাসপাতালের পাঁচিল ছাড়িয়ে আকাশের দিকে। শাহানা মিতুর পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু মিতু কিছু টের পেল বলে মনে হলো না। আকাশের দিকে তাকিয়ে সে কি কোনো জটিল প্রশ্নের সমাধান খুঁজছিল? শাহানার চোখে পড়ল মিতুর হাতের ক্ষতস্থানের উপর পুরো ব্যান্ডেজ, অন্য হাতে সেলাইনের চ্যানেল। বেডের পাশেই রাখা হ্যাঙ্গারে উল্টো করে ঝোলানো সেলাইনের বোতল থেকে মিতুর শরীরে নুন জল ঢুকছে ফোঁটা ফোঁটা। মিস দাস, আজ কেমন আছেন? স্বাভাবিকের চেয়ে কিছুটা জোরে বললেন রমেন্দ্র। মিতু এদিকে না তাকিয়েই উত্তর দিল, একটু ভালো। শাহানা একটা বড় নিঃশ্বাস নিল, তারপর নিচু গলায় বলল, মিতু। মিতু চমকে তাকালো, ওর চোখের কোল দুটো বসে গিয়েছে, গালও চুপসে গিয়েছে এই দুদিনে। তা সত্ত্বেও মুখে হালকা হাসি ফুটিয়ে তুলল ও, বলল, তুই এলি তাহলে? হ্যাঁ এলাম। কে তোকে মারার চেষ্টা করেছিল মিতু? সোজাসুজি আসল প্রশ্নে এলো শাহানা। চমকে উঠল মিতু, ঠোঁট দুটো ঈষৎ থরথর করে কেঁপে উঠল। শাহানার দিক থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর আবার শাহানার দিকে তাকিয়ে ওর চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, কাল অপারেশন আছে শাহানা, ভাস্কুলার সার্জারি। ডাক্তার বলেছেন কিছু নার্স সারা জীবনের জন্য অকেজো হয়ে যেতে পারে। শাহানার কানে কথাগুলো যেন ঢুকছিলই না। শান্ত স্থির গলায় ও বলল, বললি না তো কে তোকে মারার চেষ্টা করেছিল? তাকে দেখিসনি তুই? এমন আচরণে একটু থমকে গেল মিতু, অস্ফুটে বলল, সন্টু। ওকে না মারতে গেছিল তোকে? শাহানা ভ্রু কুঁচকে বলল, সন্টু সেদিন টাকা চাইতে এসেছিল। মিতুর চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। আমি দেব না বলায় দারুণ রেগে গেছিল। তখন আমিও আর থাকতে পারিনি, বলেছিলাম আর ওই ব্যবসার কথা আমি সবাইকে বলে দেবো। তারপরেই ওর মাথায় খুন চেপে গেছিলো। প্রথমে আমাকে ধাক্কা মেরে একপাশে ফেলে কেরোসিন তেল ঢালতে গেছিলো, চশমা খুলে গেছিলো, তাও বাধা দিচ্ছিলাম। তখন আবার আমার মাথার পেছনে মারলো কি যেন একটা তুলে, তারপর ব্লেড বা ছুরি টাইপের কিছু একটা বের করে আমার হাতে চালিয়ে দিল। ও চাইছিল আমার মৃত্যুটা যেন আত্মহত্যা বলেই মনে হয়। তোর নার্সিংহোমের চাকরিটা যে চলে গিয়েছে, বলিসনি কেন? শক্ত গলায় জানতে চাইল শাহানা। উত্তর না দিয়ে কান্না ভরা চোখটা অন্যদিকে ঘোরালো মিতু। শাহানা আর চোখে রমেন্দ্রের দিকে তাকিয়ে ফিসফিস করলো, মিতু সন্টুকে পুলিশ অ্যারেস্ট করলে ও কিন্তু সব কিছু পুলিশকে বলে দেবে। দিলে দিক, দাঁতে দাঁত চাপলো মিতু। আমি আর প্রতি মাসে এই অত্যাচার সইতে পারছি না। শাহানা উঠে দাঁড়ালো। আমি আসি, সাবধানে থাকিস, বেশি চিন্তা করিস না। রমেন্দ্রবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার ধীর পায়ে এগিয়ে গেলেন বাইরে যাওয়ার গেটের দিকে। কিছুটা গিয়ে পিছু ফিরে শাহানাকেও ইশারা করলেন বেরিয়ে আসার জন্য। শাহানা যেতে উদ্যত হতেই মিতু কিছু না বলে শাহানার হাত দুটো জড়িয়ে ধরল। শাহানা চাপা স্বরে বলল, আমায় কি করতে হবে? বাথরুমের ঘোরানো সিঁড়ির সেই খাঁজটা মনে আছে তোর? ছলছলে চোখে তাকালো মিতু। শিখণ্ডী নিজের পর্ণকুঠিরে শুয়েছিলেন বটে, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। গত 3 দিন ধরে তার শরীর ভারী অদ্ভুত কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। যক্ষ স্থূণকর্ণ তাকে একটি বিশেষ ওষুধই দিয়েছেন। পরপর 3 রাত্রি নৈশাহারের পর নিদ্রার পূর্বে সেটি সেবন করতে হয়। প্রথম রাত্রির পরেই শিখণ্ডী বুঝতে পেরেছিলেন তার কণ্ঠস্বর অনেক ভরাট হয়ে গিয়েছে এক রাতেই। কোমল বাহুদ্বয় অনেক বেশি দৃঢ় হয়েছে। দ্বিতীয় রাত থেকে শুরু হয়েছিল যৌনাঙ্গ পরিবর্তনের জটিল প্রক্রিয়া। স্বয়ং চূড়ালা এসেছিলেন অসংখ্য বিচিত্র দর্শন শস্ত্রাদির সঙ্গে নিয়ে, রাত্রির অন্ধকারে আপন পরিচয় গোপন করে। অবগুণ্ঠিতা সেই মহাপণ্ডিতার আগমনের মধ্যেই যেন লেখা ছিল আত্মবিশ্বাস। শিখণ্ডীর হস্ত স্পর্শ করে তিনি তাকে আশ্বাস দিয়েছিলেন, ভয় নেই। এই অস্ত্রোপচার জটিল কিন্তু আশু ফলপ্রদ, কষ্টসাধ্য কিন্তু অব্যর্থ। এরপর জ্ঞানহীন শিখণ্ডীর দেহে অভ্যন্তরে চূড়ালা ঘটিয়েছে নানা পরিবর্তন। অনধিকারীর কাছে তা কষ্ট কল্পনা বলেই মনে হবে, কিন্তু কুম্ভক এই জটিল প্রক্রিয়ার রহস্য সম্বন্ধে অবগত ছিলেন। তিনি শিখণ্ডীকে পূর্বেই আশ্বস্ত করেছিলেন এই জটিল ও সময় সাপেক্ষ শল্য চিকিৎসায় চূড়ালার সহকারী হবেন নাকি তিনি, যদিও চিকিৎসা চলাকালীন শিখণ্ডী ছিলেন অচেতন। আজ অন্তিম রাত, আগামীকাল প্রত্যুষে শিখণ্ডীর যখন ঘুম ভাঙবে, তখন তিনি আর নারী থাকবেন না, পরিণত হবেন পরিপূর্ণ পুরুষে। এই কথাটা যতবার কল্পনা করছেন, আনন্দে তার চক্ষু সজল হয়ে উঠছে। আর শৈশব যে অসীম মানসিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, স্বজনদের দৃষ্টি অনুসারে নিজেকে পুরুষ রূপে দেখতে চেয়েও না দেখতে পারার যে অগ্নি তাকে তিলে তিলে দগ্ধ করেছে, এতদিনে তার হাত থেকে মুক্তি পাবেন তিনি। পৌরুষ লাভের পর তিনি প্রথমেই কি করবেন, কথাটি মনে হওয়া মাত্র শিখণ্ডীর মনশ্চক্ষে ধরা দিল তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতিচ্ছবি। তার শরীরে রক্ত সঞ্চালন দ্রুততর হলো।
অর্জুন তার নারীত্বকে অপমান করেছিলেন সেই রাত্রে, শিখণ্ডীর অসহায়ত্ব থেকে স্পষ্ট করে তুলেছিলেন তিনি। পুরুষ হয়ে সেই প্রতিশোধ শিখণ্ডী নেবেন। অর্জুন যত বড় বীরই হন না কেন, শারীরিক দৌর্বল্যর সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি এবার সমরাঙ্গনে ধরাশায়ী করবেন অর্জুনকে। পরাজিত অর্জুনের অভিব্যক্তি কল্পনা করেই তৃপ্তিতে শিখণ্ডীর সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো। আর প্রায় সঙ্গে সঙ্গে বিকেলে কুম্ভকের বলা কথাগুলো তার মনে পড়ল। আগামীকাল প্রভাতে আপনার দৈহিক পরিবর্তন সম্পূর্ণ হবে রাজকুমার, বলেছিলেন কুম্ভক। পুরুষত্ব অর্জন করা মাত্র আপনি রওনা দেবেন রাজধানী কৌপিল্যের উদ্দেশ্যে। দর্শানো রাজপ্রেরিত বারাঙ্গনা কালই এসে উপস্থিত হবেন রাজপ্রাসাদে। কিন্তু মনে রাখবেন, যক্ষ স্থূণকর্ণের ঔষধির বলে প্রাপ্ত এই দৈহিক রূপান্তর সাময়িক। রানী চূড়ালা যাই দাবি করুন, তার অস্ত্রোপচারের সুফল স্থায়ী কিনা তা এখনও প্রমাণিত হয়নি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে মাত্র একটি রাত্রির জন্য, আপনাকে শারীরিকভাবে পুরুষ করে তোলার জন্য। যদি চূড়ালার আবিষ্কার সঠিক না হয়, তবে আগামীকাল রাত্রি শেষে আপনি সম্ভবত আবার পরিণত হবেন নারীতে। কি? হ্যাঁ রাজকুমার, মিথ্যা স্তোক বাক্য আমি ঘৃণা করি। আপনি তেমনই মানসিক প্রস্তুতি নিন। এ কি বলছেন আপনি ঋষি? নিষ্প্রভ মুখে বলেছিলেন শিখণ্ডী। মাত্র একটি রাত্রির জন্য? এ যে আমার যন্ত্রণা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি করবে। বারাঙ্গনার সেই প্রতিক্রিয়ায় পরীক্ষায় হয়তো আমি কৃতকার্য হব, কিন্তু তারপর যখন আমার বিবাহিতা স্ত্রী প্রত্যাবর্তন করবেন রাজ্যে, তখন কি হবে? সেই একই অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাকে আবার। উত্তেজনার বশে আপনি ভুল পথে চালিত হচ্ছেন শিখণ্ডী, গম্ভীর কণ্ঠে বলেছিলেন কুম্ভক। বিবাহ, পুরুষত্ব, মন, এগুলো সব গৌণ। আপনি ক্ষত্রিয়, আপনার কাছে রাজধর্ম পালন সব কিছুর ঊর্ধ্বে। তার তুলনায় ব্যক্তি স্বার্থের চিন্তা শুধু ক্ষুদ্র মনের পরিচায়কই নয়, দৌর্বল্যও বটে। আপনার দাম্পত্য সম্পর্কের তুলনায় দর্শনের আগ্রাসী আক্রমণ থেকে পাঞ্চালকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কথা আপনার অজানা নয়। নিজেকে সংযত সংহত করুন, শুধুমাত্র পাঞ্চালকে রক্ষাই হোক এখন আপনার পাখির চোখ। সেই কথোপকথন স্মরণ করা মাত্র যাবতীয় উত্তেজনা ও উল্লাস স্তিমিত হয়ে এলো শিখণ্ডীর। তার মনে হলো, এই অষ্টপ্রহরের পুরুষত্ব নিয়ে কি করতে পারবেন তিনি? অর্জুনকে সম্মুখ সমরে পরাজিত করা, দর্শান্য রাজকন্যার বিদ্রূপ বিকৃত মুখ চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া, এসব কিছুই করা হবে না তার। রাজধর্ম পালনের জন্য কুম্ভকের এই প্রস্তাব গ্রহণ করা কি তার পক্ষে আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠবে? নিজেকে ক্লীব ভেবেই বাঁচার চেষ্টা করছিলেন তিনি। এক রাত্রির জন্য পাওয়া এই পৌরুষ যে কণ্টকাকীর্ণ পুষ্পের মতো তাকে বিদ্ধ করবে সারা জীবন। আশ্চর্য চরিত্র এই কুম্ভক। দিনের পর দিন ইনি এই জনহীন প্রান্তরে তপস্যা করেন, ভাবতেই বড় বিস্ময় জাগে। নৈরাশ্যের তলিয়ে যেতে যেতেও ভাবছিলেন শিখণ্ডী, এমন সুদর্শন মহাজ্ঞানী অথচ তরুণ তপস্বী এই অরণ্যের মাঝে ধ্যানস্থ থাকেন কিসের আশায়? একদিন কথায় কথায় তাকে এই প্রশ্নটি করেই ফেলেছিলেন শিখণ্ডী। কুম্ভক একটি রহস্যময় উত্তর দিয়েছিলেন, যা তাকে আরও বিভ্রান্ত করেছিল। সত্যযুগে শ্রীরামচন্দ্রের জন্য যেমন জন্মগ্রহণ করেছিলেন সীতা, তেমনি রাজা শিখিধ্বজের জন্য আমার জন্ম পূর্ব স্থিরীকৃত হয়েছিল কুমার, সহাস্যে বলেছিলেন কুম্ভক। কার্য সমাধা হলে জানকীর মতোই আমি পাতাল প্রবেশ করব, আর কেউ আমাকে খুঁজে পাবে না। কোন কার্য? আমি তোমার কথা কিছুই বুঝলাম না কুম্ভক। বন্ধুত্ব গাঢ় হয়ে আপনি থেকে তুমিতে নেমে এলেও সেদিন বিমূঢ়ের মতো প্রশ্ন করেছিলেন শিখণ্ডী। সে প্রশ্নের কোনো উত্তর দেননি কুম্ভক, বরং স্মিত হাসিয়ে মুখমণ্ডল উদ্ভাসিত করে দ্রুত প্রসঙ্গান্তরে চলে গিয়েছিলেন তিনি। নানা ঘটনা, ঘাত প্রতিঘাত ভাবতে ভাবতে কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তা নিজেও বোঝেননি শিখণ্ডী। যখন তার ঘুম ভাঙল, তখন সূর্যদেব পূর্বাকাশে অনেকটা উপরে উঠে এসেছেন, বিরাজ করছেন স্বমহিমায়। দ্রুত পায়ে অনতিদূরের পুষ্করিণীর দিকে এগিয়ে গেলেন শিখণ্ডী। অনেকটা ঝুঁকে দেখতে চেষ্টা করলেন নিজেকে। হ্যাঁ, শারীরিকভাবে তিনি সত্যিই এখন একজন স্বয়ং সম্পূর্ণ পুরুষ। তার বাহু পেশিবহুল ও বলিষ্ঠ হয়েছে, মসৃণ মুখে দেখা গিয়েছে শুশ্রুগুম্ফের কর্কশ সম্ভাবনা, হাতের শিরাগুলোর কাঠিন্য স্পষ্ট প্রতীয়মান, গোটা দেহে রোমাধিক্য দৃশ্যমান। মনে মনে ভীষ্মাচার্য, স্থূণকর্ণ এবং বিদুষী চূড়ালোকের প্রণাম করলেন শিখণ্ডী, আর আনন্দে আলিঙ্গন করতে চাইলেন কুম্ভককে। তিনিই তো এইসব কিছুর কাণ্ডারি, শিখণ্ডীর পরম বন্ধু। কিন্তু কুম্ভক নিজে না চাইলে তার দেখা পাওয়া দুষ্কর, এও এক প্রহেলিকা।
মনে মনে বললেন শিখণ্ডী, বন্ধু চললাম, সারা জীবন কৃতজ্ঞতা পাশে বাঁধা থাকবো তোমার কাছে, ভালো থেকো। আর কালক্ষেপ করলেন না শিখণ্ডী, যথাসাধ্য দ্রুত বেগে স্নানাদি সমাপ্ত করে রাজধানীতে যাত্রার জন্য প্রস্তুত হলেন তিনি। এতগুলো দিন এই কুটিরে তিনি একাকী বাস করেছেন, তবে সপ্তাহান্তে তার নিজস্ব ভৃত্য সুবল এখানে আস্ত দ্রুপদের অজ্ঞাতে। পাঞ্চাল রাজ ও রাজমহিষীর মুখ চেয়ে রাজধানীতে প্রত্যাবর্তনের জন্য বারবার শিখণ্ডীকে অনুরোধ করত সুবল, তবে তার প্রধান কাজ ছিল কম্পিল্যের স্মৃতিবাহী শিখণ্ডের প্রিয় অশ্বের যথাযথ পরিচর্যা ও অভ্যাসের আয়োজন করা। আজ সুবল এসেছে শিখণ্ডীর সেই প্রিয়তম বাহন নিয়ে। সামান্য কিছু ফলাহার সেরে অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন শিখণ্ডী। কম্পিল্য অভিমুখে যাত্রা করলেন তিনি। পেছনে পড়ে রইল অরণ্য। শেষ মুহূর্তেও কি দেখা হবে না কুম্ভকের সঙ্গে? শিখণ্ডীর মন ওই নিঃস্বার্থ বন্ধুর প্রতি ভালোবাসায় আর্দ্র হয়ে উঠছিল। কুম্ভক কি আসবেন না তাকে বিদায় সম্ভাষণে? এত বছরের জীবনে এমন বন্ধু যে কখনো পাননি তিনি। কয়েক মুহূর্ত অপেক্ষা করলেন শিখণ্ডী, তারপর সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ঘোড়া ছুটিয়ে দিলেন। হ্যাঁ, তুচ্ছ অভিমান বা শোধ নয়, এই মুহূর্তে রাজধর্ম পালন করাই তার একমাত্র কর্তব্য, সেটিই তার অগ্নি পরীক্ষা। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে শিখণ্ডীর পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।